নমস্কার, দুপুর 12টা খবর দিন নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। মনোরম পরিবেশ, পিকনিকের পরিবেশ, কিন্তু তারই মাঝে এসআইআর নিয়ে রাজনীতির সুর চড়ছে। আরও সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার মুখ্য নির্বাচন কমিশনারকে দিলেন চিঠি। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। খেলা করতে হবে, লড়াই করতে হবে, আর যারা যারা ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা থেকে দিল্লি লড়াই হবে। শুক্রবার এসআইআর নিয়ে সুর চড়িয়েছিলেন হাজরা মোড়ের সভা থেকে। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় ফের চিঠি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে শুরু করে কবি জয় গোস্বামী, অভিনেতা দেব, বাংলার বহু খ্যাতনামা ব্যক্তিকে এসআইআর এর শুনানিতে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। লেখেন, এটা অত্যন্ত লজ্জার বিষয় যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বকে হিয়ারিংয়ে হাজির হতে বলা হয়েছে যোগ্যতা প্রমাণ করার জন্য। অমানবিক এই প্রক্রিয়ার শিকার জয় গোস্বামী, দীপক অধিকারী, মোহাম্মদ শামী এবং ভারত সেবাশ্রম সংঘের মহারাজও। এটা কি নির্বাচন কমিশনের স্পর্ধা নয়? সব্বদ বরবাদ, অমর্ত্য সেন বরবাদ, বাংলার গর্ব জয় গোস্বামী বরবাদ। এই যে দেব বসে আছে, দেখুন কত দশক ধরে বাংলায় সিনেমা করছে, তাকেও ডেকে পাঠিয়েছে। 3 বারের এমপি। লজ্জা লজ্জা লজ্জা। বিজেপিকে জানাই ধিক্কার ধিক্কার ধিক্কার। চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লেখেন, এসআইআর যেভাবে সাধারণ মানুষকে নাজেহাল করা হচ্ছে তাতে আমি মর্মাহত। ইতিমধ্যে 77 জনের মৃত্যু হয়েছে, 4 জন আত্মহত্যা করার চেষ্টা করেছেন, 17 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যেসব মহিলা বিয়ের পর তাদের পদবি বদলেছেন তাদেরও হিয়ারিং এ ডাকা হচ্ছে পরিচয় প্রমাণ করার জন্য। এটা মহিলাদের প্রতি অসম্মান। সাধারণ মানুষকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, অকারণ কুকথা বলা হচ্ছে। নির্বাচন কমিশনের কাজে রাজনৈতিক পক্ষপাত এবং স্বৈরাচারী মানসিকতা স্পষ্ট। এই প্রক্রিয়ার একমাত্র উদ্দেশ্য ভোটার বাদ দেওয়া, ভোটার তালিকার সংশোধন বা নতুন কোনো ভোটার যোগ করা নয়। বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে। তিনি কে? হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন? কি ম্যাজিশিয়ান? জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে। না আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন। নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব। চিঠি শেষে মুখ্যমন্ত্রী হাতে লেখেন, আমি জানি আপনি এই চিঠির জবাব দেবেন না, ব্যাখ্যাও দেবেন না, তাও এগুলো আপনাকে জানানো আমার কর্তব্য। নিউজ 18 বাংলা। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কি রয়েছে সেই চিঠিতে জানবো। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে ফোনে। সুস্মিতা, এবং ফের জ্ঞানেশ কুমারকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি চিঠি দিয়েছেন এবং গতকালই মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর ফের জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী কমিশনারকে তাকে শুভেন্দু অধিকারী চিঠি লিখেছেন এবং সেখানে তিনি মুখ্যমন্ত্রীর করা বিভিন্ন অভিযোগ, সেই অভিযোগগুলিকে খারিজ করেছেন এবং বিরোধী দলনেতার তরফ থেকে জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত দাবি উল্লিখিত রয়েছে সেই চিঠিতে, গতকালের চিঠিতে, সেগুলি ঠিক নয়। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে নির্বাচনের আগে যেভাবে চিঠি এবং পাল্টা চিঠি নিয়ে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি, আজ ফের একবার জ্ঞানেশ কুমারকে শুভেন্দু অধিকারীর সেই চিঠিতে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে আবারও একবার চিঠি যুদ্ধ বলা যায়, বাকযুদ্ধ, সেই বাকযুদ্ধ অব্যাহত রয়েছে। ধন্যবাদ। এদিকে নিয়মিতভাবে অভিযোগ আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে এসআইআর আতঙ্কে কেউ আত্মহত্যা করেছেন, কেউ কারো স্ট্রোক হয়েছে। একের পর এক এই খবর আসছে আমাদের নিউজ রুমে বিভিন্ন জায়গা থেকে। উত্তর 24 পরগনার বনগাঁর বলাই দাস শুক্রবার রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি আত্মহত্যা করেছেন বলাই। বৃহস্পতিবার এসআইআর শুনানি থেকে ফিরে আতঙ্কে ছিলেন। সেদিনই কীটনাশক খান। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।
এই ভিডিওর দিকে হ্যারিং দিয়ে এই বসেছে মাথায় হাত দিয়ে। আমি বসেছে কেন? আমার মাথায় কোনো কাজ করছে না, লোকে বলতে তাড়িয়ে দেবে, এখানে রাখবে না, তারপরে কোনো সুযোগ সুবিধা দেবে না, তোমাকে লোকে খেয়াল করবে না, এই সমস্ত চিন্তা ভাবনায় উনি বসে পড়েছে। আমি উত্তর 24 পরগনার ঘোলা এখানকার বাসিন্দা অলকা বিশ্বাসের মৃত্যু হয় শনিবার। পরিবারের দাবি, গত সপ্তাহে তিনি এসআইআর শুনানির নোটিশ পান, এরপরে স্ট্রোক হয়। হাসপাতালে ভর্তি ছিলেন বছর 80 বৃদ্ধা। এদিন তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে। আজকে যেদিনই হিয়ারিং এর নোটিশটা তার হাতে আসে, হাতে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে পড়ে ব্রেন স্ট্রোক হয়ে যায়। কিন্তু আজকে তার প্রাণটা চলে গেল। একটা অসহায় মহিলা, সে এই বয়সে তাকে এইভাবে চলে যেতে হলো। এসআইআর এর আতঙ্কে মারা গেছে তিনি। জবে থেকে ওনার নোটিশ এসছে এবং এসআইআর জবে থেকে চালু হয়েছে তবে থেকে উনি আতঙ্কে থেকে আমি কোথায় যাব। বীরভূমের রামপুরহাট এখানকার বাসিন্দা বছর 75-এর কাঞ্চন মণ্ডলের মৃত্যু হয় শনিবার। পরিবারের দাবি, শনিবার সকালে শুনানির জন্য রামপুরহাট 1 নম্বর ব্লকের বিডিও অফিসে যান বৃদ্ধ। সেখানে হার্ট অ্যাটাক, মৃত্যু। উনি বিডিও অফিসে গেছিলেন, এসআইআর এর হিয়ারিং ছিল, ওর জন্য গেছিলেন। ওখানে সাইকেলে নামতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়। তারপর তড়িঘড়ি ওখানকার বিডিও সাহেবের গাড়িতে এবং আমরা তৎপর করে হসপিটালে নিয়ে আসি। তার নাকি 2002-এ কোনো নামের একটা গন্ডগোল ছিল। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ দুইজনকে ডেকেছিল। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের রানীতলার খবরে নজর রাখতে হবে। রানীতলায় বিএলওর রহস্য মৃত্যু, কিভাবে মৃত্যু হলো তার মৃত্যু নিয়ে রহস্যই বা কেন জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রণব। বিএলও, তিনি শিক্ষক ছিলেন, সেই বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, কি হয়েছিল, পরিবার কি জানাচ্ছে? দেখো, হামিমুল ইসলাম নামে ওই বিএলও, তিনি চর কৃষ্ণপুর যে রানীতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং বিএলওর দায়িত্ব নেওয়ার পর অত্যাধিক যে তোমার পরিশ্রম করছিলেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। গতকালকে তোমার শনিবার সকালবেলায় স্কুল বেরিয়ে যাওয়ার সময় সে কিন্তু বেরিয়ে যায়। তারপর পরিবারের সঙ্গে তারপরে তার মোবাইলের সুইচ বন্ধ হয়ে যায়। তারপর পরিবার কোনোরকমভাবে খোঁজাখুঁজি পাচ্ছিল না। রাত্রি 10টা নাগাদ স্কুলের ভেতরে একটি ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদিও তার মোবাইল ফোনটা পাওয়া যায়নি, তবে রানীতলা থানার পুলিশ দেহ উদ্ধার করে তোমার ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ যে যবে থেকে বিএলওর দায়িত্ব পেয়েছে তবে থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিল। এতটাই চাপ ছিল, প্রতিদিন সে ট্যাবলেট ওষুধ খেয়ে কিন্তু সেই কাজ করছিল এবং কয়েকদিন আগে সে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ে এবং যে এই কাজ থেকে অব্যাহতি চাওয়ার জন্য সে তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছেও আবেদন করে, কিন্তু কোনো রকমভাবে কাজে অব্যাহতি নেই এবং সেই কারণে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণেই আত্মহত্যা করেছে বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। যদিও পুরো ঘটনার তদন্ত করছে রানীতলা থানার পুলিশ এবং পরিবারের পক্ষ থেকেও কিন্তু দাবি করা হয়েছে যে মৃত্যুর সঠিক কারণ কি, সত্যিকারের কি এই অত্যাধিক চাপ না কি কোনো খুনের ঘটনা ঘটেছে, সেটাও কিন্তু তদন্ত করে দেখছে রানীতলা থানার পুলিশ। অতনু, ধন্যবাদ। অভিযোগ করেছিল, অথচ ওরা বেরাবেরি নাম দেখতে গেছে, কত দিয়েছিল, ডকুমেন্ট দিয়েছিল যে আমার অসুস্থ আছে আর মাঝে ব্যথা আছে, ডকুমেন্ট করেছিল, কিন্তু তারা কোনো কিছু মানেনি, জোর করে দেখিয়েছে। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘোড়ায় বিক্ষোভ, সেই বিক্ষোভের ঘটনা নিয়ে এবার অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ফোনে কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হামলার অভিযোগে থানায় অবস্থান করেছিলেন শুভেন্দু। রাতেই অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়, প্রায় 15 মিনিট কথা হয় এবং সেখানে এই কথাবার্তার মাঝে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন পুলিশের মদতেই এই হামলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক বিক্ষোভের ফুটেজে নজর রাখছে। ঠিক কি হয়েছিল গতকাল? গাড়িতে হামলার অভিযোগে থানায় অবস্থান শুভেন্দু অধিকারী। প্রায় মাঝরাত পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা থানায় অবস্থান করেন।
চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপর চন্দ্রকোনা রোড বিট হাউস থানায় শুভেন্দু অধিকারী থানার আইসির ঘরে মাঝরাত পর্যন্ত অবস্থান করেন দোষীদের গ্রেপ্তারির দাবিতে। চৌমাথাটা পেরানোর পরেই ঝান্ডা নিয়ে 15 থেকে 20 চালক দুম করে গাড়ির কাছে বোনাটে কি করবেন? আইনগত কাজ করব। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। আপনি কি মনে করছেন? না, কমপ্লেন দেব, ধরে আনতে হবে। আপনার পুলিশের সামনে হচ্ছে না, ঠিক আছে। আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না, কমপ্লেন তো দেবো। কি করতে হয় আমি জানি। কেন হলো মনে হচ্ছে আপনার? এটা কেন হলো? যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে। যিনি বিধানসভার বিরোধী দলনেতা আছেন, তিনি যে মানসিকভাবে বিকারগ্রস্ত এবং বিপর্যস্ত, কারণ যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুঁত গুতুগুতি যেভাবে আওয়াজ দিচ্ছেন, সেক্ষেত্রে ওনার চিকিৎসার দ্রুত প্রয়োজন এবং তার জন্য সবচেয়ে ভালো জায়গা অবশ্যই সেবাশ্রম। আমি বলবো যে উনি 15 তারিখের প্রথম পেশেন্ট হিসাবে যদি নামটা রেজিস্ট্রেশন করেন, তাহলে বাংলার মানুষের মাঝরাত পর্যন্ত থানায় অবস্থান। থানা থেকে বেরিয়ে মশাল মিছিল। চন্দ্রকোনা রোডে ফের প্রতিবাদের ডাক। মঙ্গলবার পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। হাইকোর্টে নালিশের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। মামলা করল না, আমরা উচ্চ আদালতে মঙ্গলবার যাব। আর মঙ্গলবার দিন বেলা 2টায় চন্দ্রকোনা রোড চলো। ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে হাজার হাজার আমার যে জিডির রিসিভ কপি নিয়েছি, হাইকোর্টে যাব। মঙ্গলবার দিন 2টোর সময় অচল করব চন্দ্রকোনা রোড। গাড়িতে হামলার অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, অথচ সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী তিনি একটা ভিডিও পোস্ট করেছেন। দেখুন এই ভিডিও পোস্ট করে তিনি দাবি করছেন যে বিজেপির মণ্ডল নেতাকে লাঠিপেটা করছে সিআরপিএফ। ভাঙড়ের ছবিতে নজর রাখতেই হবে, কারণ ভাঙড়ের পোলের রাইটে সেখানে দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল ঝামেলা। 6 জন তৃণমূল সমর্থক আহত হয়েছেন। ঝামেলার ছবি একবার দেখুন, কি অবস্থা। কল্যাণ, কি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে? আমার সঙ্গে কল্যাণ রয়েছে সরাসরি। কল্যাণ, তারপরে এখনই বা কি পরিস্থিতি? একেবারেই অতনুদা জানিয়ে রাখি, আগামী 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে দেয়াল লিখন চলছিল পোলেরহাট অঞ্চলের কেশেরাইট এলাকায়। আর সেখানে যখন দেয়াল লিখন চলছিল, প্রথমে তৃণমূল কর্মীরা গিয়ে বাধা দেয় বলে অভিযোগ এবং এক প্রস্ত যে সমস্ত আইএসএফ কর্মীরা ছিল তাদেরকে ধাক্কাধুক্কি দেয়, মারধর করে বলে অভিযোগ। আর এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পোলেরহাট থানার পুলিশ কর্মীরা তারা এলাকায় গিয়ে কিন্তু পরিস্থিতি সাময়িকের জন্য মিটিয়ে দিলেও পরে যখন পুলিশ চলে আসে, পরে আইএসএফ কর্মীরা সংঘবদ্ধ হয়ে তৃণমূল কর্মীদের
বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় মোট 6 জন তৃণমূল কর্মী আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে জিরানগাছা গ্রামীণ হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়। অন্যদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী পুনরায় এলাকায় যায় এবং গোটা ঘটনার উপর নজর রাখে, পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় যে 6 জন আহত হয়েছে তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তবে ইতিমধ্যেই এই ঘটনায় উভয় পক্ষ কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত বিধানসভা ভোট কিন্তু বেশ কয়েক মাস দেরি আছে। এই বিধানসভা ভোটের আগেই যেভাবে একের পর এক আইএসএফ এবং তৃণমূল বারবার বাগ বিতন্ডার পাশাপাশি যেভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ছে, তা কিন্তু আগামী বিধানসভা ভোটে কি হবে সেই নিয়ে যথেষ্ট চিন্তায় প্রশাসন। অতনুদা, ধন্যবাদ। ওইখানে আমাদের যে কেশারহাট গ্রামে ট্রান্সমিটারের সামনে দুখানা দেয়াল আছে, ওই দেয়ালটা টোটালে আমরা টিএমসি যে আর কি প্রার্থী হয় তার নাম লেখানো হয়। এইবারে ওরা কি করেছে, জোর করে এবারে পুরো দেয়ালটা দখল করে নিয়েছে। মারধর করলো কারা আপনাদের? মারধর করেছে আইএসএফ এর ওই হারমাত বাহিনীগুলো